সংসদ অধিবেশন থেকে শুরু হয় দুই দলের কথা কাটাকাটি, যা এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। এইদিকে দেখতে পাচ্ছে আওয়ামী লীগ কর্মীরা সংসদের বাহিরে ভাঙচুর করছে, আজ জুমার পর সংসদের ভিতরেও বিএনপি জামাতের মারামারি। এদিকে আজ শুক্রবার জুমার পর সংসদ অধিবেশনে ভয়াবহ উত্তেজনা হয় বিএনপি জামাত এনসিপির মধ্যে। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরাও ষড়যন্ত্র করে সংসদের বাহিরে আক্রমণ করে সংসদ এলাকা দখল করার চেষ্টা করেছে। খোদ সংসদে দাঁড়িয়ে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান জুলাই চেতনাকে ঘিরে যে গুরুতর অভিযোগ উত্থাপন করলেন, এইটা চাই না ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ি। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। জুমার পর ফের উত্তল সংসদ অধিবেশন, বিএনপি জামাত এনসিপি ভয়ানক মারামারি। রণখিলাপি নিয়ে কথা বলায় নাহিদ ইসলামকে কঠিনভাবে অপমান করলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ থেকে শুরু হলো যুদ্ধ। সরাসরি যাচ্ছে প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আপনারা যেমনটা জানেন, প্রতিদিনই সংসদে কিছু না কিছু ঘটতেছে, ঠিক আজকেও সংসদে ভয়ানক কাণ্ড ঘটেছে। নাহিদ ইসলাম এবং এনসিপি জামাত এনসিপি তারা বিএনপির বিরুদ্ধে কথা বলায়, বিএনপি নেতা কর্মীদের রণখিলাপি বলায় তাদেরকে কঠিনভাবে অপমান করা হয়েছে। রীতিমতো ধস্তাধস্তি, মারামারির পর্যায়ে চলে গিয়েছে, সংসদ রীতিমতো যুদ্ধক্ষেত্র সৃষ্টি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার দেখতে পারবেন বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের সংসদে বিএনপি জামাত এনসিপির মুখোমুখি অবস্থায় একটা মারামারি হয়। একদিকে বিএনপির এমপিরা সরাসরি বিস্ফোরকমূলক কথা বলে, অন্যদিকে জামাতের নাহিদ ইসলাম থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ এবং আরও যারা এমপি রয়েছে এর প্রতিবাদ করায় ভয়াবহ একটি ঘটনা ঘটে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সংসদ এলাকায়ও আওয়ামী লীগ কর্মীরা সুযোগ পেয়ে নতুন ঘটনা ঘটেছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছুই ক্লিয়ার করব। আসুন আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি। পার্লামেন্টে যে গেমটা হচ্ছে, এই গেমটা কিন্তু কিছুদিন পরে কিন্তু মাঠ খালি পড়ে থাকবে, কথাটা আমি বললাম। কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কারো পুরে মনোরথ, কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লাভ হয় কি মোহিতে। ছোটবেলার কবিতা। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে পারে না কেহ না কে আসে। এখানে এবারের যে বাজেট, আমি প্রথমে 1972 সনের বাজেট দেখেছিলাম। আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন। 70 সন প্রথমে দেখেছিলাম, মিছিল করেছিলাম বিরুদ্ধে। আইনমন্ত্রী ছিলেন এম.এন. হুদা, আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। 350 কোটি টাকার বাজেট ছিল। আমি 72 সনের বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ বাজেট পেশ করছিলেন 450 কোটি টাকা। আজকে 54 বছর পরে সেই বাজেট এসে দাঁড়িয়েছে 9,38,000 কোটি টাকা। বাংলাদেশে কিছুই হয় নাই, এটা যারা মনে করে এটা ঠিক না। এখন বাংলাদেশ যেদিকে চলছে, এত বড় একটা বাজেট অত্যন্ত সুন্দর এবং নিখুঁত ভাবে দেওয়ার জন্য আমি বাংলাদেশের নেতা, আমাদের নেতা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বাজেটের মূল 3টা ব্যাপার খুব সামনে এসেছে। একটা শিক্ষা, সবচেয়ে বেশি বাজেট হয়েছে। তারপরে হলো নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা। শিক্ষাতে 1,37,000 কোটি, সামাজিক নিরাপত্তা 1,44,000 কোটি। তারপরে স্বাস্থ্য হলো 69,000 কোটি। এত বড় বাজেট, এত ব্যাপক ভাবে সমস্ত দিক রক্ষা করে একটা বাজেট দেওয়া, এটার খুব বেশি ত্রুটি আছে। ত্রুটি থাকলেও আমি বলবো, কিছুক্ষণ পরেই বলছি, এটা আমি মনে করি না খুব বেশি ত্রুটি আছে। এটা কিভাবে বাস্তবায়ন হবে, এত টাকা বাজেট, ঘাটতি বাজেট নিয়ে
এইটাই যারা জিজ্ঞাসা করছেন আমার বিরোধী দলের সম্মানিত সদস্যরা, এটা আগামী বছর যখন আমরা পারবো না তখন জিজ্ঞাসা করবেন। এটা এখন জিজ্ঞাসা করার ব্যাপার না। আপনাদের আশঙ্কাটা থাকুক, কিন্তু আশঙ্কা থাকলেই সবকিছু, আশা থাকলেই সবকিছু হয় না। আমরা পারবো না, কারণ আপনারা ইলেকশনের সময় মনে করেছিলেন আমরা বোধহয় পারবো না। প্রিয় দর্শক, খোদ সংসদে দাঁড়িয়ে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান জুলাই চেতনাকে ঘিরে যে গুরুতর অভিযোগ উত্থাপন করলেন, তাকে আমরা একেবারে হালকাভাবে উড়িয়ে দেব। তিনি বলছেন যে অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না। একই সঙ্গে দুটি গুরুতর অভিযোগ। তিনি আরও কি বলছেন আরেকটু ছোট করে বলি। তিনি বলছেন, আমি একটা অনুরোধ করব, আমি যে গাড়িতে চড়তাম সেই গাড়িটির নির্বাচনের সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখনও সেই গাড়িতেই চড়ি। যারা এই জুলাই চেতনা বিক্রি করেন, আমি অনুরোধ করব ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন। ওনারা মাঝে মধ্যে যেহেতু লাইভ করেন, একটু লাইভ করলেই জাতীয় দেখতো ওনাদের কি এখন অবস্থা, আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কী রকম হয়েছে। খুব চমৎকার কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, সময় উপযোগী কথা বলেছেন। এবং মেজর মোহাম্মদ আখতারুজ্জামান যেই অভিযোগগুলো করলেন, এই অভিযোগ নতুন কিছু নয়, এগুলো দীর্ঘদিন ধরেই অনেকের মুখ থেকে উচ্চারিত হচ্ছে। কেউ কেউ কদিন আগেও যেখানে একটা সিঙ্গারা খেতে পারতেন না, তাদের অনেকেই এখন নীলা মার্কেটে চলে যান গাড়ি হাঁকিয়ে হাঁসের মাংস খাওয়ার জন্য। এবং শুধু জুলাই চেতনা বিক্রি নয়, নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি করে কেউ কেউ যে কত কোটি টাকার মালিক হয়েছেন তা নিজেরাও বলতে পারবেন না। এবং আমরা তো শুনি যে বিটকয়েনেও শত শত কোটি টাকা রয়েছে অনেকের। এখন প্রশ্ন হচ্ছে যে খোদ সরকারি দলের সংসদ সদস্য একেবারে সংসদে দাঁড়িয়ে এই অভিযোগগুলো করেছেন, মন্তব্য করেছেন। যখন সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এই ধরনের অভিযোগ কেউ করেন, নিশ্চয়ই তার ভিত্তি রয়েছে। আর ভিত্তি যদি থেকেই থাকে, তাহলে সরকারি দলের পক্ষ থেকেই যখন এই ধরনের অভিযোগ আসছে, সেই ধরনের অভিযোগের কেন কোনো ধরনের তদন্ত করা হয় না? মানে বিষয়টি কীরকম যে কিছু হলেই আমরা আক্রমণ করব রাজনীতির স্বার্থে, আমরা জানি কিন্তু কিছু করব না, আমরা জানি কিছু করলে কিন্তু আমরা বলে দেব, আমরা ব্যবস্থা নেব, টম অ্যান্ড জেরি খেলা। এবং এই কথাও তো সত্য যে দুর্নীতি দমন কমিশন দুদকেও ডক্টর ইউনূস সরকারের সময় থেকে অসংখ্য অভিযোগ জমা পড়েছে। এই যে জুলাই যোদ্ধা কিংবা জুলাইকে কেন্দ্র করে যারা ব্যবসা করছে, জুলাই চেতনা বিক্রি করছে, জুলাই চেতনাকে সামনে রেখে যারা পদ পদবি বাগিয়ে নিয়েছে, সরকারি উপদেষ্টা পর্যন্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার তো কোনো ব্যবস্থা নেবেই না। কিন্তু বিএনপি কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরকারি দল হিসেবে? বিএনপি মাঝে মধ্যে মুক্তিযুদ্ধ ইস্যুতে জামাত ইসলাম কিংবা এনসিপির মতো দলগুলোকে আক্রমণ করে। যেমন তা মানে মোহাম্মদ আখতারুজ্জামান যে বক্তব্যগুলো দিলেন, তার মধ্যেই একটা অংশ রয়েছে যে আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না। মানে এই জুলাইকে তো বা 24কে তো স্থান দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে, মানে রিপ্লেস করার চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের জায়গায়। সেই কথাটি সম্ভবত মোহাম্মদ আখতারুজ্জামান আবারও মনে করিয়ে দিয়েছেন। কিন্তু যখন তার মতো সংসদ সদস্যরা কিংবা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা মুক্তিযুদ্ধের কথা বলে অন্যকে আক্রমণ করেন, আমাদের বেশ ভালো লাগে, আমরা আশ্বস্ত হতে চাই না এখনও মুক্তিযুদ্ধের জায়গাটিকে বিএনপি একেবারে অন্যরকম একটা স্থানে রেখে দিতে চাইছে। কিন্তু যখন দেখি মুক্তিযুদ্ধের বড় বড় বুলি আউড়িয়ে যুদ্ধাপরাধীর প্রসঙ্গে, মানে যারা এর মধ্যে দণ্ডপ্রাপ্ত হয়েছেন, যাদের মৃত্যু হয়েছে, তাদের বিষয়ে শোক প্রস্তাব আসে, তখন বিএনপি মিলেমিশে একাকার হয়ে যায় সেই শোক
আমাদের সালাউদ্দিন ভাই সমগ্র বাংলাদেশের নাম্বার 1 পিস। আমাদের সালাউদ্দিন ভাই এখানে আছেন, জেলা মন্ত্রী ছিলেন, তিনি জেলা মন্ত্রী ছিলেন আগে 2001 সালে বেগম খালেদা জিয়ার আমলে, এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে বলবো কুতুবদিয়া প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে বেড়িবাদ করতে হবে মাননীয় মন্ত্রীরা, মাননীয় প্রধানমন্ত্রীকে এটি দাবি জানাচ্ছি। কুতুবদিয়া চতুর্দিকে টেকসই বেড়িবাদ নির্মাণ জোর দাবি জানাচ্ছি। নাম্বার 1 আমার আধুনিক ফেরি সার্ভিস চালু করতে হবে কুতুবদিয়ায়, মূল ভূখণ্ডের সাথে একটা সংযোগ সেতু চাচ্ছি। মাননীয় সদস্য 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করেন। আমার এখানে মহেশখালীতে কোল পাওয়ার প্ল্যান্ট, গভীর সমুদ্র বন্দর, এলএনজি, এলপিজি, এসপিএম, বেজা, মিডা, এসপিএল সব আমাদের এখানে হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আপনার এখানে যে বিদ্যুৎ জ্বলছে, আমার কোল পাওয়ার প্ল্যান্ট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করি, আমার লাগে মাত্র 25 মেগাওয়াট, আর আপনার সমগ্র ন্যাশনাল গ্রিডে আমার বিদ্যুৎ যাচ্ছে, অথচ আমাদের কক্সবাজার সহ আমাদের মহেশখালীতে অন্ধকারে থাকতে হয়। এটা কেমন নীতি? এটা পরিবর্তন করতে হবে মাননীয় স্পিকার। 5 লক্ষ মহেশখালীবাসীর আরেকটি দাবি, আমি আমাদের নেতারা এখানে আছেন, আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গরা, আমাদের মহেশখালী কক্সবাজার সেতু দিতে হবে, একটা সেতু দরকার। মাননীয় স্পিকার, আমরা আর কত মরবো সমুদ্রের স্পিড বোটে আর ডেনিশ বোটে, আমরা আর মরতে চাই না। আমাদের মহেশখালী কক্সবাজার সেতু দরকার। মাননীয় স্পিকার, লবণের দাম বাড়াতে হবে, এখানে বাণিজ্য মন্ত্রী নাই, আবার লবণ আমদানির পায়তারা শুরু হয়েছে। আমরা যেখানে লবণ বিক্রি করি আমরা পার মন 600 টাকা আমরা দাবি করেছি, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন, আমাদের মন্ত্রী ছিলেন, 600 টাকা আমরা পার মন, আর আমরা খাচ্ছি 1600 টাকা পার মন, 40 টাকা করে কেজি খাচ্ছি। সেজন্য লবণের দামটা আমাদের নিম্ন পর্যায়ে 600 টাকা করা হয়। মহেশখালীর মিষ্টি পানকে জিআই পণ্য উন্নীত করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের মেইন লাইন ছিল 96,000, মহেশখালীতে 42,000 একর অধিগ্রহণ করা হয়েছে। আমরা যাব কোথায়? আমরা উদ্বাস্ত হতে চাই না মাননীয় স্পিকার। আমাদের যারা আমাদের মাথার বাড়ি দলগড়া মহেশখালী, আমাদের কারামরছড়া ওয়াহনক যারা আছে, সেই জনবসতিকে সম্পূর্ণ রেখে আমাদের মহেশখালী কুতুবদিয়াকে অগ্রগতি দিতে হবে। মাননীয় স্পিকার, আমাদের লোকেরা চাকরি পায় না, চাকরি পায় আমগু দেশের লোকেরা, এটা হবে না। মহেশখালী মাথার বাড়ি এবং দলগড়া লোকদের চাকরি দিতে হবে, মহেশখালী লোকদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে চারদিকে এসব কি ঘটছে আপনাদেরকে দেখাবো। যে ওবায়দুল কাদেরকে যেরকম মানুষ ট্রিট করত, আমাদের শ্রদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মানুষ সেভাবে ট্রিট করছে। কখনোই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওবায়দুল কাদের এক নন। ওবায়দুল কাদের ফ্যাসিস্ট, এবং ওবায়দুল কাদের আমি তাকে চিনি, আমার ক্যাম্পাসের বড় ভাই। তিনি একজন আপাদমস্তক নারীবাজ। তিনি যে কতটা নারীবাজ ছিলেন এটা তার ক্লোজলি যারা নাম এসে তারা জানে না। আমি এবং প্রথম আলো থেকে চাকরিচ্যুত এক সাংবাদিক, আমি ভাইয়ের নাম বলবো না, এখন অন্য একটা হাউসে আছেন, এই দুইজনে আমরা অনেক কিছু জানতাম। যে ওবায়দুল কাদের সেই গ্রিন রোডের কোন ফ্ল্যাটে বসে কি করতেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে কি নারীদেরকে নিতেন বা কারা সাপ্লাই দিত, অনেক ঘটনা আছে। আর তার জীবন এই সংগ্রাম আছে, ভালো দিক আছে ওবায়দুল কাদের, বাট একটা নষ্ট রাজনীতি তিনি করেছেন। তিনি অনেক হাইড অ্যান্ড সিক, যেমন ওবায়দুল কাদের পরিবারকে কখনো এক্সপোজ করতেন না। কেন করতেন না? তার দুর্বলতা ছিল, তার নারীবাজির কারণে তার পরিবারকে এক্সপোজ করতেন না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুতেই সেরকম না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপাতমস্তক একজন ভদ্র মানুষ, একজন উচ্চশিক্ষিত মানুষ। ওবায়দুল কাদেরও শিক্ষিত, বাট মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো শিক্ষিত। তিনি শিক্ষক মানে সবচেয়ে শিক্ষিত। তার ঢাকা কলেজে শিক্ষক ছিলেন, ইকোনমিক্সের মতো একটা ডিপার্টমেন্টে তিনি পড়েছেন এবং পড়িয়েছেন। এবং ওবায়দুল কাদের উল্টোপাল্টা কথা বলতেন, মির্জা ফখরুল ভদ্র ভাষায় কথা বলেন। এবং ওবায়দুল কাদের একসময় মজলুম ছিলেন, অনেকদিন জেল খেটেছেন, অনেক অত্যাচার নির্যাতনের মুখোমুখি হয়েছেন, মার খেয়েছেন, এমনকি 111ও মার খেয়েছেন। কিন্তু তার চাইতে বেশি নির্যাতিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার ভদ্র পরিবার, মার্জিত, রুচিশীল। এই দিক থেকে আমি কখনো এই জুলুম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর করবো না। এছাড়া রুটগত পার্থক্য রয়েছে। ওবায়দুল কাদের আপাতমস্তক মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু পাকিস্তান বন্দী ছিলেন। তার পরিবার, তার বাবা মুসলিম লীগের কিংবা রাজাকার ছিলেন, এটা আর একটা পার্থক্য। এই পার্থক্য এখানে মুখ্য নয়। তবে আমাদের দেশের কিছু বাস্তবতা আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হন তিনি ভালো থাকতে পারেন না, জনগণের গালি খান, তাকে উল্টোপাল্টা কথা বলতে হয়। যেমন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাকে এখন গালি খেতে হয়, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে কিন্তু তিনি এরকম গালি খেতেন না। স্বরাষ্ট্রমন্ত্রী পদটা কেমন যেন ভালো না, যেই এই পদে আসেন বিতর্কিত, অথচ ভালো ভালো যোগ্য লোক আসেন।
এরকম দলের মহাসচিব পদটাও সেফ না। যেন ওবায়দুল কাদের কিন্তু দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংসদ অধিবেশনের অসংখ্য ঘটনা এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যে বিভিন্ন ঘটনা ঘটছে এইগুলো নিয়ে গাইজ, এই বিষয়গুলো দেখে এবং সংসদের এই অবস্থা নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।